দশম শ্রেণীর বন্ধুরা, তোমরা কি চিন্তিত ইংলিশ সাবজেক্ট নিয়ে? এর চিন্তার কোনো কারণ নেই। দেখো, এই দশম শ্রেণীতে উঠে আমাদের কিন্তু অনেক সাবজেক্টেই সমস্যা আসে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আসে কিসে জানো তো? এই ইংলিশ সাবজেক্টে। অর্থাৎ এই ইংলিশ সাবজেক্ট মানেই যদি আমরা টেন্সটাকে সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমরা সিন আর আনসিন কোনো প্যাসেজেরই আনসার দিতে পারি না। আবার রাইটিং স্কিলেও কিন্তু থাকে 30 মার্কস, তার মধ্যেও কিন্তু ওই টেন্স ঢুকে থাকে। অর্থাৎ সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের টেন্স লাগবেই। তাই জন্য আমি কিন্তু আগে তোমাদের সামনে দুটো ভিডিও শেয়ার করেছি। আমার লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু আগের দুটো ভিডিও দেখে নেবে। অর্থাৎ পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স এটা দিয়ে কিন্তু তোমাদের আগে শেয়ার করছি। অর্থাৎ এই ভিডিও দুটো আগে শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু শেয়ার করব ফিউচার টেন্স। এই ফিউচার টেন্স শেয়ার করার সাথে সাথে তোমাদের যে টেন্স ভীতি, এই ভীতিটা দূর হয়ে যাবে। কেন না, এই ফিউচার টেন্সকে কিভাবে ধরতে হবে, কিভাবে করতে হবে, কটা ভাগ কিভাবে ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু দেখাবো। তাই আমি বলবো না যে তোমরা জানো না, আমি বলবো তোমরা সবাই জানো। কিন্তু জানার সত্ত্বেও দেখবে যে কোনো কোনো জায়গায় কিন্তু ভুলভ্রান্তি থেকেই যায়। এই ভুলভ্রান্তি থাকার দরুনই কিন্তু আমাদের লিখে আসে কিন্তু নম্বরটা সঠিকভাবে পায় না। এই সঠিকভাবে নম্বর না পাওয়ার জন্য কিন্তু ইংলিশ সাবজেক্টে যারা ধরো 80% মার্কস অ্যাচিভ করতে চাইছো, তারা তো পড়বে, আর একটু পড়লে আর একটু বেশি হবে। যারা 95 অ্যাবভ মার্কস অ্যাচিভ করতে চাইছো, তাদের কিন্তু আরেকটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাই আমি বলবো যে টেন্স যদি না জানি তাহলে কী হবে? তাহলে কিন্তু আমাদের ইংরাজি শেখাটা বৃথাই হয়ে যাবে। অর্থাৎ আমরা সবই করে আসবো আন্দাজে। এই আন্দাজে করাটা কিন্তু আমাদের এখন থেকে ভুলেই যেতে হবে। অর্থাৎ আমরা 9 পাস করেছি, যাও বা কিছু কিছু আন্দাজে করেছি, কিন্তু এখন আর আন্দাজে করার সময় নেই। অর্থাৎ অনেক স্টুডেন্টস আছো যে তোমরা সবাই খুব ভালো মতো জানো, আবার অনেকে আছো যে হয়তো একটু হালকাভাবে জানো, ঠিকভাবে জানা হয়নি কোনো কারণে, বা বোঝোনি বা বুঝতে পারোনি, বা কেউ তোমাদের বোঝাতে পারেনি। তাই বলবো যে যারা বুঝেছো তারা, এবং যারা বোঝোনি তারাও, সবাই বুঝবে। সবাই বসলে পরে কিন্তু এই টেন্স ভীতি, অর্থাৎ টেন্স ভীতিটা তোমাদের মাথা থেকে চলে যাবে। অর্থাৎ টেন্স ভূত একেবারেই মাথা থেকে চলে যাবে। আর যদি আমরা এটা এখন না করি, অর্থাৎ বছরের শুরু, অর্থাৎ আমরা 10-এ উঠেছি সবে, 10-এ উঠেই আমাদের সমস্যাগুলো এটাই আসবে যে ইংলিশ সাবজেক্টে এই সমস্যাগুলো আসবে। এই সমস্যার ভূত, এটা তো এই সমস্যা ভূত, কীরকম? টেন্স সমস্যার ভূত। এই ভূতটাকে যদি না নামাই, এই টেন্স ভূত কিন্তু আমাদের মাথায় করে কোথায়, অর্থাৎ এইচএস পর্যন্ত আমাদের মাথায় চেপেই বসে থাকবে। তাই এটা কিন্তু দূর করতে হবে, আর দূর করতে গেলেই কিন্তু এই টেন্সটাকে জানতে হবে বা শিখতে হবে। তাহলে চলো আমরা একটু শুরু করি। দেখো, আমরা কিন্তু পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স কিন্তু শেয়ার করেছি, অর্থাৎ শেয়ার করা হয়ে গেছে। এই শেয়ার করার ফলে তোমরা কিন্তু সবাই জেনেছো। যারা জেনেছো তারা তো বুঝতেই পেরেছো। যারা জানোনি তারা কিন্তু আমার এই দ্য লার্নিং চ্যানেলে লিঙ্কে গিয়ে কিন্তু দেখে নেবে যে কি ওখানে হয়েছে। সেটা জেনে নিলে কিন্তু আমাদের একটু সুবিধা হবে জানতে, যে আর কোন কোন কিছু, অর্থাৎ কোন কোন বিষয়গুলো, কোন কোন জিনিসগুলো জানতে হবে। এটা না জানলে কিন্তু আমরা টেন্স করতে পারবো না। দেখো, টেন্স করতে গেলে ফিউচার টেন্স আজকে যখন আলোচনা করব, ফিউচারের 4টে পার্টই আলোচনা করব। এই আলোচনা করার সাথে সাথেই এই ফিউচার ভীতি দূর হয়ে যাবে। এই ফিউচার ভীতি দূর করার জন্য আমাদের কী কী করতে হবে? করতে হবে যে এই যে শ্যাল আর উইলের ব্যবহারটা জানতে হবে। এই শ্যাল আর উইলের ব্যবহারটা যদি জেনে যায়, তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা আসবে। আর এই শ্যাল উইলের ব্যবহার জানতে গেলে একটু পার্সন আর একটু নাম্বার সম্পর্কে জানতে হবে। তাহলে কি, এই যে পার্সনটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই পার্সন সম্পর্কে জানা হয়ে গেল। এবার জানতে হবে একটু এই নাম্বারটা সম্পর্কে। তাহলে হাউ মেনি টাইপস অফ নাম্বার আর দেয়ার? দেয়ার আর 2 টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। এই সিঙ্গুলার মানেটা কি? একটা মাত্র। আর প্লুরাল মানে কি? মোর দ্যান ওয়ান। তাহলে অনলি ওয়ান সিঙ্গুলার, অনলি ওয়ান পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে অনলি ওয়ান হলে সিঙ্গুলার নাম্বার, আর মোর দ্যান ওয়ান হলে প্লুরাল নাম্বার। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের পার্সন আর নাম্বার সম্পর্কে যখন হয়েই গেল, তাহলে কিন্তু আমাদের এই ফিউচার টেন্সের যে 4টে রুলস, এটা কিন্তু জানতে হবে। তাহলে চলো এটা করার আগে তাহলে আমাদের শুরু করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো দেখো, আমরা ফিউচার টেন্স করব। আমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স করে ফেলেছি। তাহলে আগে লিখে নেবো যে ফিউচার টেন্স। ফিউচার টেন্স
টেন্স। এই ফিউচার টেন্সটাকে কটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 4টে ভাগে কিন্তু আমরা ভাগ করব। আমরা বইতে কিন্তু দেখি, দেখে দেখে পড়ি, কিন্তু ঠিকঠাকভাবে আমরা বুঝি কখনো বা বুঝি না। তাই আমি বলবো এই যারা বুঝেছো তারা এবং যারা বোঝোনি তারাও, তাহলে ফিউচার সিম্পল ফিউচার টেন্স, সিম্পল টেন্স ফিউচার টেন্স 2 নম্বর লিখবো। 2 নম্বর লিখবো কি, 1 নম্বর এটা, 2 নম্বরটা কি, অর্থাৎ ফিউচার সিম্পল, অর্থাৎ ফিউচার টেন্স করছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর করব, এখানটায় 3 নম্বর করব ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। আর 4 নম্বর এখানে লিখে দিই, হ্যাঁ 4 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আমরা 4টে ভাগ বললাম, দেখো সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্স, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স এবং 4 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে টেন্স সম্পর্কে আমাদের কিন্তু প্রথমেই জানতে হবে। তো দেখো এই যে ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে কিন্তু ফিউচার টেন্স হবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ, তার মানে আমরা বিদ্যালয়ে যাইব। দেখো তাহলে আমরা বিদ্যালয়ে যাইব, তা আমি বলেছি যে প্রথমেই জানতে হবে যে আমাদের শ্যাল আর উইলের ব্যবহারটা জানতে হবে। এই শ্যাল আর উইলের ব্যবহারটা জানলেই কিন্তু আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাহলে দেখো একটা ছোট উদাহরণ, অর্থাৎ ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে আমরা জানবো। তাহলে দেখো যারা জানো তাদের তো খুব সুবিধা হবে, আর যারা জানো না একটু জানো তাদেরও কিন্তু খুব সুবিধা হবে, অর্থাৎ দুজনের পক্ষে কিন্তু সুবিধা হবে ছোট ছোট উদাহরণ দিলে পরে। তাহলে আমরা বিদ্যালয়ে যাইব, তাহলে কি লিখবো, আমরা বিদ্যালয়ে যাইব, তাহলে ভবিষ্যতে যাইব তো, অর্থাৎ যাইব কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি যাইব থাকে তাহলে আমরা বুঝে যাব যে কি হবে, না এটা ফিউচার টেন্স হবে। তাহলে ফিউচার টেন্স করার নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি করব, আমরা শ্যাল আর উইলের ব্যবহারটা আগেই বলেছি, শ্যাল আর উইল কোথায় বসে সেটা জানবো, সেটা তো জানা হয়েই গেছে। তাই এই শ্যাল আর সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল আর উইলটা বসিয়ে দেবো, তারপরে কি বসাবো, ভার্ব বসাবো, ভার্ব বসানোর পর অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমাদের সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করে দেবো। তাহলে আমরা সেন্টেন্সটাকে ধরাও শিখলাম, সেন্টেন্সটা কীভাবে করলাম সেটাও জানলাম, আর কিভাবে এটা ছাড়বো সেটাও জেনে গেলাম। তাহলে আমরা টেন্স ধরার, করার এবং ছাড়ার নিয়মটাও কিন্তু শিখে গেলাম। তাহলে দেখো উদাহরণ দিই যে কোন টেন্সের উদাহরণ, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের উদাহরণ। তাহলে আমরা বিদ্যালয়ে যাইব বা অবলিক দিয়ে যাব দুটোই হবে, যাব। দেখো এই যে আমরা বিদ্যালয়ে যাব, তাহলে দেখো এই যে আমরা বিদ্যালয়ে যাইব, বো আর যাব, এটা দেখেই বুঝে গেলাম যে এটা ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা এখানে লিখলাম, শ্যাল, তাহলে কি পার্সন বা নাম্বার অনুযায়ী কি করতে হবে, আমাদের শ্যাল আর উইলের ব্যবহারটা করতে হবে। তাহলে উই শ্যাল কোথায় যাব, গো কি কোথায়, টু স্কুল। দেখো এই যে সেন্টেন্স লিখলাম, বলছি এটা তো আমরাও জানি, সবাই তো হয়তো ভাবছো যে এটা তো আমরাও জানি। দেখো যারা জানো না তাদের পক্ষে কিন্তু সুবিধা, আর যারা জানো তাদের পক্ষে সুবিধা হচ্ছে। দেখো এই যে লিখছি, প্রথমে সাবজেক্ট বসালাম, তো সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি বসাচ্ছি, শ্যাল, আর অবলিক থাকলে যে যদি পার্সন নাম্বার অনুযায়ী আমরা শ্যাল বসাবো, নাহলে উইল বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে কি করব, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমাদের সেন্টেন্সটাকে শেষ করে দিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করেছি, দেখো এটা কিন্তু লেখার একটা নিয়ম আছে। দেখো আমরা যখনই সেন্টেন্সগুলো লিখি না, তখন কিন্তু আমাদের কিছু কিছু জিনিস কিন্তু আমরা অমিট করে যাই। দেখো এখানে আমরা কি কি জিনিস অমিট করে যাই, এই যে জায়গাগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতেই হবে। তো কেন খেয়াল রাখতে হবে, না আমরা যখন সেন্টেন্স লিখি অনেক কিছু কিন্তু আমাদের মিস্টেক হয়ে যায়, জানতে বা অজান্তে হয়ে যাওয়ার পর তো যখন আমরা লিখে বাড়ি আসি তখন দেখি এই জায়গাটা এরকম লিখলে ভালো হতো। তাহলে দেখো আমরা এখানে জানি কি,
তাহলে আমরা সেন্টেন্স লেখার অর্থাৎ সেন্টেন্স লেখার তো একটা ফিচার্স থাকে, অবশ্যই সেই সেন্টেন্সের লেখার ফিচার্সটা যদি ফলো না করি তাহলে আমাদের কিন্তু নম্বরটা একটু কমে আসে। তাই ছোট উদাহরণের মধ্যে দিয়ে বুঝতে হয় যে কি না সেন্টেন্স লেখার মধ্যে কী করতে হবে, অর্থাৎ এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু করতেই হয়। তো আমরা এখানে সেন্টেন্স লেখার ফিচার্সগুলো কিন্তু আমরা দেখো সবকটাই ফলো করেছি। দেখো বড় হাতের দিয়েছি, আবার শেষে ফুল স্টপ দিয়েছি। তাহলে দেখো যদি কোশ্চেন সেন্টেন্স হতো কোশ্চেন দিতাম, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হতো এক্সক্লেমেশন সাইন দিতাম। তো দেখো এবার আমরা যখন কি করছি, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কি থাকছে, একটা সাবজেক্ট থাকছে আর প্রেডিকেট পার্ট থাকছে। এবার দেখো আমি করছি এখন সেন্টেন্স করছি না, আমি করছি টেন্স। দেখো এবারে সিম্পল ফিউচার টেন্সে প্রথমে সাবজেক্ট ধরলাম, দেখো প্রথমে সাবজেক্ট বা কর্তা যে শ্যাল বসিয়ে দিলাম, তারপরে কী করলাম ভার্ব বসালাম, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমাদের এই সেন্টেন্সটা পূরণ হয়ে গেল। এবার যখন দেখো যদি আর একটা উদাহরণ দিই, তাহারা মাঠে খেলা করিবে, তাহারা মাঠে খেলা করিবে, দেখো শেষে ব থাকছে, করিবে। তাহলে তাহারা ইংরেজি কি দে, দে কি করবে, তাহলে কি কোন পার্সন কোন নাম্বার অনুযায়ী কী করতে শ্যাল বসাবে, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার পুরাল নাম্বারে শ্যাল বসে। আর উইল কোথায় বসে, বাকি সমস্ত জায়গাতেই উইল বসে। তাহলে দেখো দে শ্যাল হবে না উইল, তাহলে আই শ্যাল উই শ্যাল তো বাদ চলে গেছে, দে উইল, উইল কি করে, দে উইল কি করে, প্লে করে, অর্থাৎ প্লে, দে উইল প্লে কি খেলে, ফুটবল, ফুটবল কোথায় খেলে, মাঠের মধ্যে, ইন দ্য ফিল্ড। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল উইল বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই সিম্পল টেন্স ফিউচার টেন্স কিন্তু জেনে গেলাম। এর মধ্যেও কিন্তু আরও কিছু কিছু নিয়ম থাকে। দেখো এখানে কিছু কিছু নিয়ম আমি তোমাদের বলবো, যে নিয়মগুলোর জন্য কিন্তু এই ভিডিওগুলো সবাই দেখে, অর্থাৎ সবারই পছন্দ হয়। দেখো এই যে দেখো এখানে লিখেছি যে তাহারা বিদ্যালয়ে, হ্যাঁ তাহারা মাঠে, এই যে আমি লিখেছি আমি বিদ্যালয়ে যাইব, হ্যাঁ আর বা যাব, তাহলে এটাই আমরা লিখবো। দেখো 3 নম্বর দিয়ে লিখি আমরা, হ্যাঁ আমরা লিখেছি আমরা বিদ্যালয়ে, ওখানে লিখেছি আমরা বিদ্যালয়ে যাইব, আর এখানে লিখব যাবই, এই যে যাবই। দেখো এই যে যাবই বা এটা বানানটা বও হয়, কিন্তু যে কোনো কিছু লিখতেই পারো, হ্যাঁ যাবই। তাহলে আমরা বিদ্যালয়ে যাবই, এখানে দেখো যাইব আর এখানে হচ্ছে যাব, তাহলে যাব বা যাইব। আর এখানে লিখেছি কি যাইব, যাবই বা যাইবই, এটা যাই বই। এটা দেখো এই যে দৃঢ় প্রতিজ্ঞা অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ। তো কোনো সময় বলো না যে বন্ধুদের সামনে বলো না কালকে স্কুলে আসবি তো, বলে হ্যাঁ আসবো, যদি তুই আসিস তাহলে আসবো, আরে হ্যাঁ আমি কালকে আসবই। এই যে আমি কালকে আসবই, এতে দৃঢ় প্রতিজ্ঞা অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তখন কি হবে, যেটা শ্যাল আছে সেটা উইল হবে, উইলটা শ্যাল হয়ে যাবে। তাহলে কীরকম, আমরা কখনো লিখি না আই শ্যাল গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাবো, আই উইল গো টু স্কুল। কি ব্যাপার, ভুল হলো না, ভুল হয়নি তো, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি বিদ্যালয়ে যাবই। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা। তাহলে দেখো উই উইল গো টু স্কুল। তাহলে দেখো সব ফর্মালিটি মেনটেন করেছি। দেখো এই জায়গাটায় কিন্তু একটু চেঞ্জের ব্যাপার আছে। এখানে দেখুন এখানে শ্যাল হয়েছিল, এখানে হয়ে গেল উইল। তাহলে উই উইল গো টু স্কুল। তাহলে এই যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বা প্রতিজ্ঞাবদ্ধ, তখনই কিন্তু শ্যালটা উইল হয়ে যাবে, উইলটা শ্যাল হয়ে যাবে। আর শ্যালের ব্যাপারটা কি আর উইলের ব্যাপারটা কি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের শ্যাল অ্যান্ড সিঙ্গুলার নাম্বারের প্লুরাল নাম্বারের শ্যাল, আর বাকি সমস্ত জায়গায়। এই বাকি সমস্ত জায়গায় আবার কোথায়, যারা চালাক তারা তো বুঝেই গেছো যে বাকি সমস্ত জায়গায় অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে কি বসে, উইল বসে। তাহলে শ্যাল কোথায় বসে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বারে শ্যাল বসে, আর উইল বাকি জায়গায় বসে। এই হচ্ছে সেই বাকি জায়গা, বাকি 4টে জায়গায় বসে। তাহলে আমরা শ্যাল উইলের ব্যাপারটাও জেনে গেলাম। এবার দেখো যে কিছু কিছু ক্ষেত্রে একটু করে ক্লিন করতে হবে বোর্ডটাকে। দেখো বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা কিন্তু জানতে পারবে
এই ভিডিও সম্পর্কে, অর্থাৎ এই ফিউচার টেন্স সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ টেন্স সম্পর্কে সকলেই কিন্তু জানার দরকার আছে। তো সকলেই যদি প্রথম থেকে অর্থাৎ বছরের শুরু থেকেই যদি একটু টেন্স সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আমার মনে হয় না যে কোনো অসুবিধা তোমাদের হবে। তাই এই টেন্সটা কিন্তু শেখার সাথে সাথে বা জানার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা বন্ধু আছো তারা তো দেখার সাথে সাথে প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, তাহলে কী হবে, আমিও ভীষণভাবে উৎসাহিত হবে, তোমরাও জানতে পারবে। এবার দেখো বলছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স করার সময় দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে এখানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝালেও কিন্তু ফিউচার টেন্সে কিন্তু পরিবর্তে কিন্তু সেটা কি হয়ে যায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে দেখো কীরকম, এবার দেখো একটু উদাহরণ দিয়ে বোঝায়। দেখো যে আমার মা আগামীকাল বাড়ি আসবে। দেখো এই যে 1 নম্বর, আমার মা আগামী কাল বাড়ি আসবেন। দেখো এখানে দেখে মনে হচ্ছে যে ফিউচার টেন্স। দেখো এই দেখো আমার মা আগামীকাল বাড়ি আসবেন, এটা কিন্তু দেখো ফিউচার টেন্সের মধ্যেই রয়েছে, অর্থাৎ নিকট ভবিষ্যৎ রয়েছে। বাড়ি আসবেন এখনও আসেননি, আগামীকাল বাড়ি আসবেন, এটা কিন্তু আমরা ফিউচার টেন্সে করলে হবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে কিন্তু করে দিতে হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার মা, দেখো মাই মাদার, কি করব, মাই মাদার ইজ কামিং হোম, কবে, আগামীকাল, টুমরো। দেখো এই যে আমার মা, দেখো এখানে কি হচ্ছে, আমার মা আগামীকাল বাড়ি আসবেন, এটা কিন্তু ভবিষ্যৎ, কিন্তু কিরকম ভবিষ্যৎ, দেখো নিকট ভবিষ্যৎ, একদম আগামীকাল আর কয়েক ঘন্টা মাত্র পরে কিন্তু বাড়ি আসবেন। তাহলে কি হবে, এটা কিন্তু ফিউচার টেন্সের রুলসে হবে না, এটা কিন্তু কি হবে, অর্থাৎ এটা কিন্তু নিকট ভবিষ্যৎ বলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। দেখো মাই মাদার ইজ কামিং হোম টুমরো, বুঝে গেল। এবার দেখো আরও একটা উদাহরণ আমি লিখেছি যে আমার বাবা একটা নতুন বাড়ি তৈরি করবেন। তাহলে আমার বাবা একটা নতুন বাড়ি তৈরি করবেন, আমার বাবা একটি নতুন বাড়ি তৈরি করবেন। দেখো এই যে আমার বাবা তৈরি করবেন, দেখো নিকট ভবিষ্যৎ, তাহলে আমার বাবা, তাহলে মাই ফাদার ইজ কি করবেন, মাই ফাদার ইজ going to build কি a new house, দেখো এখানে ব্যাপারটা উদাহরণটা আমি যেখান থেকেই পাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কনসেপ্টটাকে ঠিকঠাক করে বুঝতে হবে। দেখো এই যে এখানে যেমন দেখলাম আমার মা আগামীকাল বাড়ি আসবে, এবার বললো আমার বাবা একটি নতুন বাড়ি তৈরি করবেন, এটা পরিকল্পনা করেছেন। তাহলে দেখো এটা কিন্তু করবেন, পরে করবে, কিন্তু কি হবে না, এখানে দেখো মাই ফাদার ইজ কি করবেন, গোয়িং টু বিল্ড, অর্থাৎ বাড়ি তৈরি করতে যাবেন, কখন, এ নিউ হাউস, একটা নতুন বাড়ি। তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু হয়ে গেল। এবার চলে যাব, এবার এখানে দেখো প্রত্যেকটাতেই, এখানে একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটাতেই কিন্তু ক্রিয়ার সংখ্যা থাকছে কটা করে, 2টো থাকে। এখানে দেখো একটা ক্রিয়ার সংখ্যা, এখানে একটা কি গো, এখানে দেখো এখানে কামে। তাহলে প্রত্যেকটা এই ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু সেই দৃঢ় প্রতিজ্ঞই হোক আর নিকট ভবিষ্যৎই হোক না, কিন্তু এখানে ক্রিয়ার সংখ্যা কিন্তু প্রত্যেকটাই 2টো করেই থাকবে। এটা কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার চলে আসবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ আমরা কি করব, ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা করতে থাকবে, এরকম হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি করব, এ দেখো এর রুলসটা কীরকম হবে, রুলসটা হতে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট, তারপরে কি, তারপরে সাবজেক্টের পরে হচ্ছে তোমার শ্যাল আর উইল হবে, এই শ্যাল বসবে, শ্যাল না হলে উইল, তাহলে শ্যাল উইল, তারপরে কি, তার সঙ্গে একটা বি যোগ হবে, তারপরে ভার্ব, তারপরে কি হবে, হ্যাঁ বি, তারপরে ভার্ব আইএনজি, তাহলে ভার্ব প্লাস
ভার্ব প্লাস আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট পার্ট বসিয়ে শেষ করবো। তাহলে দেখো প্রথমে কি হবে, সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল বা উইল বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্ব বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমাদের সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ছোট ছোট করে দেখিয়েছি কেন না, যে দেখো এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে কি শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী বসে যাবে। তো একটা উদাহরণ দিয়ে আমরা বলবো, যে একটা ভালো উদাহরণ দিই। দেখো দেখো তাহারা বাসে করে বিদ্যালয়ে যাবে, খুব সুন্দর। তাহারা, এই তাহারা বাসে করে বিদ্যালয়ে যাইবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করবে। তাহলে দেখো এই যে প্রথমে দেখো তাহারা, তাহলে দে শ্যাল হবে না উইল হবে, প্রথমে সাবজেক্ট, তাহলে দে শ্যাল, দে উইল, তারপরে কি উইলের সঙ্গে দে উইল বি, দে উইল বি হবে, তার সঙ্গে কি হবে, তারপরে ভার্ব বসাতে হবে। দেখো উইল বি, তারপরে ভার্ব কি, তারা বাসে করে যাইবে, দে উইল বি গোয়িং, কোথায়, দে উইল বি গোয়িং টু স্কুল, দে উইল বি গোয়িং টু স্কুল, কিসে করে যাবেন, আচ্ছা কন্টিনিউয়াসনেস, দে উইল বি গোয়িং টু স্কুল বাই, এই দেখো স্কুল বাই বাস। দেখো কি হবে না, তাহারা বাসে করে বিদ্যালয়ে যাইবে, তাহলে দেখো দে উইল বি গোয়িং টু স্কুল বাই বাস, প্রথমে সাবজেক্ট, তারপরে কি করেছি, তারপরে ভার্ব শ্যাল উইল বসিয়ে, তারপরে বি বসিয়ে, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে অবজেক্ট পার্ট বসিয়েছি। তাহলে দেখো এখানে ক্রিয়ার সংখ্যা কটা হচ্ছে, এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা 3টে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু একটা উদাহরণ দিয়ে গেলাম, আর একটা উদাহরণে যদি দিয়ে দিই, দেখে আর একটা উদাহরণ এখান থেকে লিখেছি কিনা, না লিখে নিই। তাহলে এবার চলে যাব আমরা পরেরটাতে। দেখো পরেরটাতে গিয়ে দেখো ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাব। এবার তার আগে কিন্তু বোর্ডটাকে একটু ক্লিন করে নিতেই হচ্ছে, বোর্ডটাকে ক্লিন করে নেব। বোর্ডটাকে ক্লিন করে নিলে কিন্তু আমাদের শেয়ার করতে সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু দুটো টেস্ট অলরেডি করা হয়ে গেল। এবার আমরা আসবো 3 নম্বর টেস্টটাতে। 3 নম্বর টেস্টটা করলেই কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু হয়ে যাবে। আমরা ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু করে ফেলবো। দেখো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গিয়ে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দেখো ফিউচার পারফেক্ট টেন্সে প্রথমে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্সে দেখো কীরকম হবে, আমি একটু রুলসটা লিখেছি যে ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ বসবে, তারপরে কি বসবে, ভার্ব বসবে, আর ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে কি বসবে, ভার্ব বসবে, ফর্ম বসবে এবং ভার্ব প্লাস আইএনজি যোগ বসবে। আচ্ছা, এবার আমরা কি করব, যে দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে বলি। দেখো আমি যদি এরকম বলি যে বাবা আসার আগে আমি কাজটি করে, বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো, বা করতে থাকবো। দেখো বাবা আসার আগে, বাবা আসার আগে আমি, বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, আসার আগে আমি কাজটি করতে থাকবো। দেখো তাহলে কি হবে, এখানে দেখো আমি কাজটি করতে থাকবে, এখানে ক্রিয়ার সংখ্যা কটা থাকবে, ক্রিয়ার সংখ্যা থাকবে 2টো। তাহলে আমি কাজটি করতে থাকবো, এটা আগে হবে, তাহলে এটা আগে হবে, আর বাবা আসার আগে এটা পরে হবে। তাহলে দেখো এই যে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, যেটা পরে আগে হবে সেটাই হবে কোন টেন্স না, ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু এটা হবে। তাহলে প্রথমে দেখো এটাকে করব, তারপরে যেটা থাকবে সেটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে দেখো বা আমি কাজটি করতে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ, আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কখন, বিফোর
বিফোর মাই ফাদার কামস। দেখো মাই ফাদার কাম হবে, হ্যাঁ কাম। তাহলে দেখো এখানে কি করেছি, এটা দেখো এই উদাহরণটা বুঝতে হবে। তাহলে প্রথমে কি বসিয়েছি, দেখো প্রথমে কিন্তু সাবজেক্ট বসিয়েছি, তাহলে তার শ্যাল হ্যাভ ডান করেছি, শ্যাল হ্যাভ ডান, হ্যাঁ শ্যাল হ্যাভ ডান, হ্যাঁ শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কাম। দেখো এখানে কিন্তু আগে কি করেছি, আমি কাজটি করতে থাকবো এটা আগে করেছি আর যেটা পরে করেছি। তাহলে এটা করেছি ফিউচার পারফেক্ট টেন্স আর বাকিটা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো আরেকটা উদাহরণ দিয়ে আমি করি, যে দেখো একটু ছোট্ট উদাহরণ দিয়ে করি ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ দেখো আরেকটা উদাহরণ দিই, আরও একটা সুন্দর উদাহরণ দিয়ে করি। দেখো আমি বিকেল 5টার মধ্যে, হ্যাঁ বইটি পড়ে থাকবো। আমি বিকেল 5টার মধ্যে, দেখো আমি বিকেল 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে বইটি পড়ে থাকবো, বইটি পড়ে থাকবো। তাহলে দেখো আমি বিকেল 5টার মধ্যে বইটি পড়ে থাকবো, তাহলে বিকেল 5টার মধ্যে বইটি পড়ে থাকবো, তাই তো। এবার দেখো কি করব, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। আমি বিকেল 5টার মধ্যে বইটি পড়ে থাকবো। দেখো I shall have finished I shall have finished reading the book by 5 p.m. তাহলে কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু শেয়ার করা হয়ে গেল, ফিউচার পারফেক্ট টেন্সটাও কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার আমরা শেয়ার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে তোমরা যদি করে নাও তাহলে আমার মনে হয় না যে এই টেন্স সম্পর্কে আর কোনো ভীতি থাকবে। তাই কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বন্ধুরাও কিন্তু জানতে পারবে। এবার আমরা করব কোনটা না, এবার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি শুরু হয়ে চলেছে বোঝালে কিন্তু এটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রুলসটা কি, প্রথমে কি সাবজেক্ট, তাহলে শ্যাল হ্যাভ বিন, তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, তারপরে কি, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ সেন্টেন্স। দেখো এটা কিন্তু করতে হবে। তাহলে দেখো আমি যদি এরকম ধরি যে তুমি আসার, একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। তাহলে তুমি আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। দেখি একটু উদাহরণ দিয়ে দিই, তুমি আসার আগে আমি ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। দেখো তাহলে তুমি আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। দেখো এই যে 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো, দেখো 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। তাহলে দেখো I shall have been waiting for an
আওয়ার আওয়ার বিফোর ইউ কাম। বিফোর ইউ কাম। তাহলে দেখো এখানে ক্রিয়ার সংখ্যা কটা হলো দেখো, শ্যাল হলো, হ্যাভ হলো, বিন হলো আর ওয়েটিং। দেখো এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা কটা হবে, এখানে ক্রিয়ার সংখ্যা কিন্তু 4টি হবে, এই 4টি ক্রিয়ার সংখ্যা হবে। তো দেখো প্রথমে কি হলো, এটাকে নিয়ে আসলাম, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, হ্যাঁ অপেক্ষা করে থাকবো, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। তা দেখো আমরা খুব সহজেই কিন্তু উদাহরণটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে প্রথমে কি বসিয়েছি, দেখো প্রথমে সাবজেক্ট বসিয়েছি, শ্যাল উইল বসিয়েছি, তারপরে হ্যাভ, তারপরে বিন বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমি সেন্টেন্সটাকে ছেড়ে দিয়েছি। তাহলে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ক্রিয়ার সংখ্যা থাকবে 4টি, আর এখানে কিন্তু দুটো কাজ থাকবে, অর্থাৎ দুটো কাজ দুটো টেন্স থাকবে, অর্থাৎ বেছে নিতে হবে, দেখে নিতে হবে যে আমাদের কোন কাজটা আগে হচ্ছে। যেটা আগে হচ্ছে দেখো এই কাজটা আগে হচ্ছে, তাতে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো তুমি আসার আগে, তাহলে এইটাকেই আগে নিয়ে আসবে, এটাই করতে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, ওয়েটিং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কাম। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা বুঝে গেলাম যে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলাম। তো দেখো আমরা কিন্তু এই টেন্সের 4টে ভাগ কিন্তু খুব সহজেই জেনে গেলাম, অর্থাৎ কোনটা কোনটা জানলাম, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স এটাও জেনেছি, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটাও জেনেছি, ফিউচার পারফেক্ট টেন্স এটাও জেনেছি, আর কি অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও জেনেছি। তো আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচারের এই যে 4টে করে সেন্টেন্স, 4টে করে পার্ট আমরা পড়লাম, অর্থাৎ এই 3 4 12টা টেন্স কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে গেল। আর কি জানলাম, আমাদের ব্যবহার জানলাম, অর্থাৎ কোনটা জানলাম, ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ জানলাম। এই ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ আর এই পার্সোনাল নাম্বারই কিন্তু আমাদের গুলিয়ে যায়, অর্থাৎ ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এর ব্যবহারটা জেনেছি। এখানে কিন্তু আজকে শ্যাল আর উইলের ব্যবহার জানলাম, অর্থাৎ শ্যাল কোথায় বসে উইল কোথায় বসে এটা জানলাম। আর কি জানলাম, আর হচ্ছে এই টেন্সের অর্থাৎ ফিউচার টেন্সের যে 4টে পার্ট এটাও জানলাম। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভুলভ্রান্তি হলে ত্রুটি মার্জনা করবে অবশ্যই, আমাদের বলতে কোনো সময় একটু ভুল হলেও কিন্তু আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা করবে, তা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।